বাসর ঘরে যখন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, তখন আমার স্বামীর পরিবর্তে আমার শাশুড়ি আসলেন, আর সাথে করে 4-5 মাসের মতো একটা টুকটুকে বাচ্চা মেয়ে নিয়ে আসলেন। শাশুড়ি আর ছোট বাচ্চা মেয়েটাকে দেখে প্রথমে অবাক না হলেও পরে যখন আমার শাশুড়ি বললেন সে আমার সাথে ঘুমাবে এবং তার কোলের বাচ্চা মেয়েটা আমার স্বামীর প্রথম স্ত্রীর সন্তান, তখন যেন আমি আকাশ থেকে পড়লাম। স্বামীর পরিবর্তে শাশুড়ি থাকবে? কথাটা খারাপ শোনা লাগলেও যে কারোর মনেই এই প্রশ্ন আসবে। আর তার থেকে বড় কথা, আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী, তার একজন মেয়েও আছে। আমি দ্বিতীয় স্ত্রী হলে তার প্রথম স্ত্রী কোথায়? আমার সাথে এত বড় ধোঁকা হয়ে গেল। সবাই মিলে যে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে বুঝতেও পারিনি। আমার নিজের মামা মামি আমার সাথে এমন করতে পারলো? আমি কি মামা মামির সংসারে বোঝা হয়ে গিয়েছিলাম? আমি তো নিজের খরচ, বাড়ির সকল কাজকর্ম সবই করে দিচ্ছিলাম, তাহলে আমার সাথে এত বড় প্রতারণা করলো? এর জন্য বুঝি মামি আমাকে কারোর সাথে কথা বলতে দেয়নি? কিন্তু মামা মামা তো আমাকে একটাবারের জন্যেও সত্য কথাটা তো জানাতে পারতো। নিজের সবকিছু এক পাশে রেখে মামাকে শ্রদ্ধা করি বলেই তার কথা মতো বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু সেই বিয়েই যে সম্পূর্ণ মিথ্যা দিয়ে ঘেরা। আমি কি করব এখন? কিছুই বুঝতে পারছি না। প্রতিটা মেয়ের নিজের বিয়ে, সংসার, স্বামী, শ্বশুরবাড়ি নিয়ে কত স্বপ্ন থাকে, তেমন আমারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই সব কিছু যে এইভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনো বুঝতে পারিনি। আমি এখন কাকে কি বলবো? নিজের বাবা মা না থাকলে, অন্যের সংসারে থাকলে বুঝি সবাই এমন করে? কি হলো মা, এমন করে তাকিয়ে আছো কেন? না, কিছু না। কিন্তু এই বাচ্চা, ও মা, তুমি জানো না এটা তো নিহানের মেয়ে নীরাত্রি। শাশুড়ির কোলের বাচ্চাটাকে দেখে প্রশ্ন করতেই কথাটা বললেন তিনি। তিনি যতটা সহজভাবে কথাটা বললেন, আমি ঠিক তার থেকে বেশি অবাক হয়েছি। সবাই সবকিছু জেনে আমাকে একজন বিবাহিত পুরুষ, এমনকি একটা মেয়ের বাবার সাথে বিয়ে দিয়ে দিল। কোনো সমস্যা? শাশুড়ির কথা শুনে কোনো রকম মাথা নেড়ে কিছু না বলে মাথা নিচু করে নিলাম। যেখানে আমার সাথে এত বড় প্রতারণা করা হলো, সেখানে আমি আর কি বা বলবো? কিন্তু আমি আর আমার স্বামী কোথায়? বা তার প্রথম স্ত্রী বা কোথায়? আর আজকে শাশুড়ি কেন থাকবে? তাও জিজ্ঞাসা করলাম না, এক চাপা অভিমান আর কষ্টের জন্য। নিহানের হঠাৎ একটা জরুরি কল আসায় সেই সন্ধ্যায় অফিসের কাজে শহরের বাইরে চলে গেছে। আমি কল করেছিলাম, কিন্তু আজকে আসতে পারবে না। তাই আমি ভাবলাম আজকে তো তোমার প্রথম দিন এই বাড়িতে, তাই আমি আজকের রাতটা তোমার সাথে থাকি। আমার নীরবতা হয়তো তিনি বুঝতে পেরেছিলেন, তাই তো কথাগুলো বললেন। আমি এবারও কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। আমার শাশুড়ি যে সহজ সরল একজন মানুষ, যেই দিন আমাকে প্রথম দেখতে এসেছিলেন সেই দিনই তার কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম আমার শ্বশুর নেই। সে নাকি আমার স্বামীর 10 বছর বয়স যখন, তখন মারা গিয়েছেন। তারপর থেকেই আমার শাশুড়ি একা একা ছেলেকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। শ্বশুরের বাড়ি গাড়ি টাকা থাকায় কিছুর অভাব ছিল না, তবুও একা একজন মেয়ে মানুষের পক্ষে কঠিন হয়ে ওঠে সমাজে একা একা চলাফেরা করা। কথাটা বলেই আবারও কিছু সময় চুপ করে বসে থাকলাম। ভেতর থেকে কান্নাগুলো যেন বের হয়ে আসছে। কোনো রকমে ওপরে ওপরে নিজেকে ঠিক রাখলাম। এইদিকে ভারী শাড়িতেও যেন অস্বস্তি লাগছে। সবকিছু কেমন জানি ঘোর ঘোর লাগছে। কি থেকে কি হয়ে গেল আমার সাথে? আপনি বসুন, আমি শাড়ি পাল্টিয়ে আসছি। কথাটা বলে বিছানা থেকে নেমে ব্যাগ থেকে অন্য একটা শাড়ি নিয়ে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমে এসেই ট্যাপ ছেড়ে কান্না শুরু করে দিলাম। এত সময় ধরে যে কান্নাগুলোকে গলায় আটকে রেখেছিলাম, এবার তা বের হয়ে আসতে লাগলো। আমি কখনো কারোর প্রথম মানুষ হতে পারলাম না, আমার সাথেই এমন হতে হলো। আমি নিজের ওপর আর নিজের ভাগ্যের ওপরে, সৃষ্টিকর্তার উপরে অভিযোগ করতে লাগলাম। মামা আর মামির ওপরে ভীষণ রাগ হলো। কেন তারা আমার থেকে সত্যিটা লুকিয়ে গেল তার জন্য। আর মনে মনে ঠিক করলাম আমি এখানে থাকবো না, চলে যাব দূরে কোথাও। তার আগে মামা মামির মুখোমুখি হতে হবে আমাকে।
আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে তাদের। কেন করলো তারা আমার সাথে এমন? একটু পর রুমের ভেতর থেকে শুনতে পেলাম বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তাড়াতাড়ি করে চোখের পানি দিয়ে শাড়িটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। ওয়াশরুম থেকে বের হতেই দেখি শাশুড়ি আম্মা বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করে কান্না থামানোর চেষ্টা করছে। আমার কাছে বাবুটাকে দিন, আমি সামলাচ্ছি, অনেক রাত হয়ে গিয়েছে তো, আপনি ঘুমিয়ে পড়ুন। শাশুড়ির থেকে বাচ্চাটাকে আমার কোলে নিতে নিতে কথাগুলো বললাম। মেয়েটা আমার কোলে আসতে না আসতেই কান্না থামিয়ে দিল আর নিজের ছোট ছোট হাত পা নাড়তে লাগলো। কি নরম তুলতুলে শরীরটা, একদম ননির পুতুলের মতো। মেয়েটির দিকে তাকিয়ে বেশ অবাক হলাম। কি মিষ্টি একটা মেয়ে, আর আমার মতো। তারও ডান ভুরুয়ের মাঝে কুচকুচে কালো তিল আছে। টুপ করে তার গালে চুমু দিয়ে দিলাম। একবার শাশুড়ির দিকে তাকিয়ে দেখলাম উনি আমাদের দিকেই তাকিয়ে আছেন। এখন থেকে নিরাত্রি আর এই সংসার আর আমার বদমেজাজি ছেলের দায়িত্ব তোমার। আমার এত বছরের সাজানোর সংসারটা দেখে রাখার দায়িত্ব আজ থেকে তোমার, মা। শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কথাগুলো বললেন। আমি আর কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে নিরাত্রিকে বুকে জড়িয়ে নিলাম আর শাশুড়ির এক পাশেই শুয়ে পড়লাম। রাত 1:15 শুনশান নির্জন রাতে কবরের পাশে বসে আছে এক যুবক, পরনে একটা সাদা রঙের পাঞ্জাবি। কবরের পাশে বসে বসে চোখের অশ্রু ফেলে চলেছে আর কিছু যেন বলছে। তার থেকে কয়েক হাত দূরে একটা কুকুর ঘেউ ঘেউ করে চলেছে। এমন নীরব পরিবেশে একটা মানুষ কবরের পাশে বসে আছে। এই গভীর রাতে কেউ নেই, আর থাকার কথাও না। বড্ড অদ্ভুত বিষয়টা। কিন্তু না, সত্যি কেউ একজন এই গভীর রাতে কবরের পাশে বসে কান্না করছে। অরিত্রী, কেমন আছো? আমাকে আর আমাদের প্রিন্সেসকে ছেড়ে? তুমি নিশ্চয় ভালো আছো, তাই না? কিন্তু আমি তো ভালো নেই তোমাকে ছাড়া। আমাদের কথা হয়েছিল আমরা সব সময় একসাথে থাকবো। তাহলে তুমি কেন আগে চলে গেলে? একটা বার আমার কথা মনে হলো না তোমার? কেন সেই দিন তুমি আমাকে একটা বারের জন্য ফোন করলে না? সেই দিন যদি আমি তোমার সাথে থাকতাম, তাহলে হয়তো আজ তুমি আমাদের সাথে থাকতে। জানো তো, আমাদের ছোট্ট মেয়েটা একদম তোমার মতো হয়েছে। তোমার মতো ঠিক ব্রুয়ের মাঝে একটা তিল আছে, আর চোখ দুটো অবিকল তোমার মতো হয়েছে। মায়া মায়া চেহারা। কিন্তু তুমি তো নেই। আমার ঘর অন্ধকার করে দিয়ে তুমি চলে গেলে আমার থেকে। তুমি বড্ড নিষ্ঠুর, অরি। কবরের পাশে বসা থেকে সেখানে মাথার নিচে দুই হাত রেখে আকাশের দিকে তাকিয়ে শুয়ে পড়লো ঘাসের উপরে। আকাশের সব থেকে বেশি আলো দেওয়া তারাটার দিকে তাকিয়ে রইল কিছু সময়। চারিদিকে আজানের ধ্বনি ভেসে আসছে। আজানের সুর যেন পৃথিবীর সব থেকে সুন্দর সুর। আজানের শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঘুম থেকে উঠে বসে আজানের জবাব দিয়ে উঠে যেতে লাগলাম। কিন্তু বিছানা থেকে নামতেই শাড়ির আঁচলে টান অনুভব হতেই পেছনে ফিরে দেখি নিরাত্রির হাতের মুঠোয় আমার শাড়ির আঁচল। এইটুকুন একটা মেয়ের কাজে কেমন যেন একটা ভালো লাগা কাজ করতে লাগলো। কিছুটা ঝুঁকে নিরাত্রির হাতের মুঠো থেকে শাড়ির আঁচলটা ছাড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম অজু করতে। নামাজ আদায় করে উঠে দেখি শাশুড়ি, সেও উঠে বসেছে, হয়তো নামাজ পড়বে। শাশুড়ির দিকে তাকিয়ে মুচকি হেসে মেয়েটার পাশে গিয়ে বসে পড়লাম। এখনো শান্তভাবে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। আমি মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। নিরাত্রি কার মতো হয়েছে? বাবার মতো নাকি মায়ের মতো? মায়ের কথা মনে হতেই আবারও সবকিছু মনে পড়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পাশেই আধ শোয়া হয়ে বসে আখি জোড়া বন্ধ করে নিলাম। সবকিছু কেমন জানি বিষের মতো লাগছে। কত স্বপ্ন ছিল, আশা ছিল, সবকিছু কেমন যেন মুহূর্তের মাঝেই শেষ হয়ে বসলো। দেখে হাঁটতে পারেন না? অন্ধ নাকি? নিরাত্রিকে ঘুম পাড়িয়ে ছাদে একটু হাঁটছিলাম। নানান রকমের ফুল গাছে ঘেরা, কিছু ফুলের নাম না জানা। আনমনা হয়ে ফুলগুলো ছুঁয়ে দেখছিলাম, কিন্তু কারোর বুকের সাথে ধাক্কা খেয়ে বসলাম। আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকাতেই বিরক্তি সহ উক্ত কথাগুলো বলল। এমনিতেও মন খারাপ, তার উপরে এই গরমে লোকটার কথাতে মেজাজটা একেবারে বিগড়ে গেল। আমি না হয় চোখে দেখি না, তা আপনি কি দেখে চলতে পারেন না? যেই সামনে সুন্দরী মেয়ে দেখলেন আর অমনি ধাক্কা দিতে হলো? বুঝি না আপনাদের আমি। বাসায় মা বোন নেই? চোখ দুটো কি পকেটে নিয়ে ঘুরে ফেরেন নাকি? যত সব আজাইরা পাবলিক, সরুন সামনে থেকে।
লোকটাকে আর কিছু কথা বলতে না দিয়ে ছাদ থেকে নিচে নেমে এলাম। রাগে এতটাই খারাপ অবস্থা ছিলাম যে লোকটাকে এখনো কিভাবে এসেছে তা খেয়ালই করলাম না আমি। কি হয়েছে? এত রেগে আছো কেন? আর নিহান কোথায়? শাশুড়ির কথা শুনে কিছুটা রাগের মাত্রা বেড়ে গেল। সে নিজেই তো বলেছিল তার ছেলে শহরের বাইরে গেছে, তাহলে আমি কি করে বলবো তার ছেলে কোথায়? আমি কি জানি আপনার ছেলে কোথায়? সেই গতকাল সন্ধ্যায় বের হয়েছে, এখন বেলা 11:30 বাজে। আপনার ছেলের কোনো নামগন্ধ নেই। শোনেন আম্মা, আপনার ছেলে আজকে বাসায় আসলে ইচ্ছে মতো কানমলা দিয়ে দিবেন, আর বকুনি দিবেন। আর আর কি? আর কি? আমাকে বকুনি দিবে? আর কে? কে যেন আমাকে কানমলা দিবে? নিজের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে কেউ কথাগুলো বলে উঠল। আর তার কণ্ঠ শুনে পেছনে ফিরতেই মানুষটাকে দেখে চুপ করে গেলাম। আশেপাশে না তাকিয়ে নিজের মতো করে শাশুড়ির কাছে আমি বিচার দিচ্ছিলাম, কিন্তু পেছনে যে আমরা দুজন ছাড়াও তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে সেটা খেয়ালই ছিল না। কিন্তু পেছনে ফিরতে লোকটাকে দেখে রাগটা আরো বেড়ে গেল। একে তো গতকাল সারা রাত বাহিরে ছিল, এখন সে আবার আমাকে অন্ধ বলেছে। নিজের রাগটাকে কোনো রকমে চেপে রেখে দিলাম। আম্মা, আমি নীলাদ্রির কাছে যাচ্ছি, আপনি আপনার ছেলেকে কি করবেন করুন। শাশুড়িকে কথাগুলো বলে আমি নীলাদ্রির কাছে চলে আসি। মেয়েটা সেই কখন ঘুমিয়েছে। আম্মা, এই মেয়ে যেই উড়নচণ্ডী, তাতে আমার ছোট্ট পরীটাকে কি ও দেখে রাখতে পারবে আম্মা? তরি যেতেই নিহানের মায়ের পাশে দাঁড়িয়ে এই কথাগুলো বলল। খুব ভালো করেই পারবে। আমি গতকাল রাতে দেখেছি মেয়েটা কত মায়া নিয়ে আমার দিদি ভাইকে দেখছিল। সারাটা রাত নিজের কাছে রেখেছে, যেভাবে আগলে রেখেছে দেখলে যে কেউ বলবে যে। মায়ের কথা শুনে একটু চিন্তামুক্ত হলো নিহান, তবুও কোথাও গিয়ে যেন মনকে শান্ত করতে পারছে না সে। নিহান, মায়ের কথা বলে নিজের রুমের দিকে যাচ্ছিল নিহান, হঠাৎই আবারও মায়ের ডাকে পেছনে ফিরে তাকায়। তুমি বিয়ে করতে চাওনি, কিন্তু আমার আর নীলাদ্রির কথা ভেবেই তুমি বিয়ে করতে রাজি হয়েছ। তোমার জন্য অরিত্রীকে ভুলে যাওয়া হয়তো কষ্ট হবে, কিন্তু অসম্ভব না। তোরই এখনো ছোট, যেই বয়সে ঘুরে ফিরে চলার কথা সেই বয়সে সংসার সামলিয়েছে। ভুল করবে, রাগ করবে, ঝগড়া করবে, অভিমান করবে, আর তোমাকে তরিকে সব বুঝিয়ে দিতে হবে। সে তোমার বিবাহিতা স্ত্রী, এটা ভুলে যেও না। শুধু তোমার মেয়ের জন্য তাকে এই বাড়িতে বউ করে আনা হয়নি, বরং এই সংসারের হাল ধরার জন্য, প্রতিটি মানুষের জন্য তাকে নিয়ে আসা হয়েছে। তুমি নতুন জীবনে প্রবেশ করেছ, নতুন একজন মানুষ এনেছ। তোরই শুধু তোমার দায়িত্ব না, সে তোমার স্ত্রী। তুমি যেমন করে অরিত্রীকে মর্যাদা দিতে, আশা করি তুমি তরিত্রীকেও তো তার যোগ্য মর্যাদাটা দিবে। পুরানো অতীত মনে রেখে আশা করি বর্তমান এবং ভবিষ্যৎ তুমি নষ্ট করবে না। আর হ্যাঁ, গতকাল রাতে তুমি যেটা করেছো সেটা কতটা সঠিক কাজ তুমি নিজে ভালো করেই খুব জানো। বাসর রাতটা প্রত্যেক মেয়ের জীবনে বিশেষ একটা রাত হয়ে থাকে, কিন্তু তুমি ছিলে না। যাই হোক, সামনে এমন আর করবে না আশা করি। আর হ্যাঁ শোনো, বিকালে তরিকে তৈরি হয়ে থাকতে বলবে। কেন? এত সময় মায়ের কথাগুলো নীরবে শুনে যাচ্ছিল নিহান। শেষের কথাটা শুনে ভুরু কুঁচকে নিল। তৈরি হয়ে থাকবে মানে? বুঝলাম না। তোমার ফুপি আসবে তরিকে দেখতে, আর তুমি আর তরি বিকালে তরির মামার বাড়িতে যাবে। ফুপির কথা শুনতেই চোখ মুখ শক্ত করে নিল নিহান। দেখেই বোঝা যাচ্ছে নিজের ফুপির আসার কথা শুনে বিন্দু মাত্র খুশি হয়নি নিহান। উনি আসবে কেন? কে বলেছে ওনাকে এখানে আসতে? আম্মা, তুমি জানো না উনি কেমন? আম্মা, আমি উনি আসার আগেই তরি আর নীলাদ্রিকে নিয়ে চলে যাব। ওনাকে বলে দিবে আমরা বাসায় নেই। কথাগুলো বলেই নিহান নিজের রুমের দিকে চলে গেল। নিহান যেতেই দীর্ঘশ্বাস ফেলল রওশন আরা বেগম। কে বলবে একসময় এই ছেলে ফুপির জন্য পাগল ছিল, কিন্তু যেই দিন নিহান অরিত্রীকে বিয়ে করে নিয়ে এই বাড়িতে আসলো সেই দিন থেকেই আর ফুপির নাম শুনতে পারে না। রওশন আরা বেগম ফের দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেলেন। 11টার দিকে একটা মেয়ে এসে রান্না করার জন্য। ছোট ননদ আসবে, ঠিক সময়ে সব কিছু শেষ না হলে তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে আবার। তরি, নীলাদ্রিকে খাবার খাওয়াচ্ছিলাম,
এমন সময় লোকটার কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। পেছনে ফিরে তাকিয়ে মানুষটাকে দেখে থতমত খেয়ে বসলাম। লোকটা আমার থেকে 1 হাত দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। লোকটাকে পাত্তা না দিয়েই কিছুটা নড়ে চড়ে বসে আবারও নীলাদ্রির দিকে মন দিলাম। বিকালে রেডি হয়ে থেকো। এবার লোকটার কথায় তার দিকে ভালো করে ফিরে তাকালাম। হঠাৎ করে রেডি হতে বলাই কোনো কিছু বোধগম্য হচ্ছে না, তাই বোকার মতো তাকিয়ে রইলাম। তোমার মামার বাসায় যাচ্ছি আমরা। আর হ্যাঁ, ফুপি আসবে, হয়তো কিছুদিন থাকবে, তাই তুমি তার থেকে দূরে থাকবে যতদিন না সে এই বাসা ছেড়ে যাচ্ছে। আর ভুলেও নীলাদ্রিকে ফুপি বা অন্য কারোর কাছে দিবে না। কিন্তু কেন? সে তো আপনার ফুপি হয়। আমি যেটা বলেছি তুমি সেটাই করবে। বিরক্ত হয়ে প্রশ্নের উত্তর দিয়েই রুম থেকে বের হয়ে গেল লোকটা। সাধারণত একটা প্রশ্নে বিরক্ত হয়ে যাওয়ায় কি হলো বুঝতে পারলাম না। লোকটার কথা বেশি না ভেবে নীলাদ্রির দিকে তাকাতে দেখি মেয়েটা আমার দিকেই তাকিয়ে হাসছে। একজন আমার উপরে বিরক্ত হচ্ছে তো আরেকজন হাসছে। একটা কলাপাতা রঙের শাড়ি আর শাশুড়ি আমার দেওয়া গহনা পরে বসে আছি ফুপি শাশুড়ির সামনে। শুধু ফুপি শাশুড়ির সামনে না, বরং তার ছেলের বউ এবং মেয়ের সামনে বসে আছি। পাশের সোফায় বসে আছে শাশুড়ি আর ভদ্রলোক। আর নীলাদ্রি ভদ্রলোকের কোলে বসে বসে হাতের আঙ্গুল মুখে দিচ্ছে। আর ফুপি শাশুড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আমাকে। ভাবি, তুমি শেষ পর্যন্ত এমন একটা বাচ্চা মেয়েকে ছেলের বউ করে নিয়ে এলে। এই মেয়ে সংসার কি সেটা কি আদতে বোঝে? নিজেই তো একটা বাচ্চা, আবার সে তোমার নাতিনকে সামলাতে পারবে ঠিক মতো? আবার বললে বাবা মানে মামার বাড়িতে মানুষ হয়েছে, অনাথ মেয়ে। তা ভাবি, তুমি শেষ পর্যন্ত এমন মেয়ে নিয়ে এলে। আমার মেয়েকে দেখো, রূপে গুণে সব দিক থেকেই সুন্দর ছিল। তোমার এই পরিবারকে দেখে রাখতে পারতো, আগলে রাখতে পারতো। কিন্তু তোমাকে আর কি বলবো, তোমার তো আবার এই সব সময় এমন মেয়েই পছন্দ। নিহানের আগের বউও তো এমনই ছিল। তা মেয়ে, তোমার মামা মামি তোমাকে কিছু দিয়ে পাঠায়নি? নাকি এমনি এমনি খালি হাতে পাঠিয়ে দিয়েছে বড়লোক পরিবার দেখে? ফুপি শাশুড়ির সব কথাগুলো সহ্য করতে পারলাম না। এইদিকে নতুন বউ বলে কিছু বলতেও পারছি না। একবার আর চোখে ভদ্রলোককে দেখলাম। ভদ্রলোকের চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ দেখা যাচ্ছে। এই ব্যবহারের জন্যই হয়তো বলেছিল দূরে থাকতে। ফুপি আম্মা, আপনি তো আমার স্ত্রীকে প্রথম দেখলেন, তাই হয়তো তার বিষয়ে সঠিকভাবে কিছুই জানেন না। হ্যাঁ, আমি এবং আমার আম্মা দুজনেই এমন মানুষ পছন্দ করি যাদের মাঝে অহংকার নেই, যাদের মন মানসিকতা নিচু মনের নয়, যাদের বাহিক্য সৌন্দর্য না, বরং মনের দৃষ্টি সুন্দর। তাদেরকে আমার মা ছেলে দুইজনেই পছন্দ করি। আর কি জানি বললেন, সংসার সামলাবে কিভাবে? আমাদের সংসার নিয়ে ভাবতে হবে না আপনাকে। আমার সংসারের জন্য আমার মা, বউ এবং আমি আছি। আপনি বরং নিজের সংসার দেখুন। শুনেছি ছেলের বউয়ের গায়ে নাকি হাত তুলেছেন। একটা ভুল হলে তা আপনার মা মানে মানে আমার দাদি আপনাকে সব কাজ শিখিয়ে পড়িয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছিল তো? আপনার এই রূপবতী গুণবতী মেয়ের নামেও তো অনেক কিছুই শোনা যাচ্ছে। আবার ফুপাও নাকি এই বয়সে এসে আপনাকে ছেড়ে বিদেশে পাড়ি দিতে চাচ্ছে। তা বলছি কি, অন্যের সংসারের কথা না ভেবে নিজের সংসারের কথা একবার ভাবুন না, কাজে দিবে। নিহান, একদমই বেয়াদবি করবে না। ভুলে যেও না আমি তোমার ফুপি হই। দিনকে দিন ভুলে যাচ্ছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। এবার যেন ভদ্রলোক আরো রেগে গেলেন। সে আরো কিছু বলতে যাবে, তার আগেই শাশুড়ি আম্মা তাকে থামিয়ে দিলেন। আপা, আমি বা আমার ছেলে কেমন আর আমাদের পছন্দ কেমন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। বউ দেখতে এসেছেন, দেখুন। ইচ্ছে হলে কয়েকদিন থেকে যাবেন, তবুও আমার ছেলের বউকে নিয়ে বা আমার সংসারকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর নিহান বরাবরই চৈতিকে নিজের বোন বলেই ভেবে এসেছে, তাই বোনকে বোনের স্থানেই থাকতে দিলেই ভালো হয়। নিহানের অপমানের পর রৌশানা বেগমের ঠান্ডা গলায় অপমানগুলো যেন হজম করতে পারলেন না তিনি। রাগে যেন ফেটে পড়ছেন। ভুলে যেও না, এইটা আমার ভাইয়ের বাড়ি। এই বাড়িতে আমারও সমান অধিকার আছে। আপনাকে আর কিছু বলতে চাইছি না ফুপি আম্মা। আপনি খাবার খেয়ে চলে যাবেন সাবধান মতো। আর আমি ড্রাইভারকে বলবো যেন আপনাদেরকে পৌঁছে দিয়ে আসে। আর তুমি এখনো বসে আছো কেন? যাবে না তুমি? তাড়াতাড়ি করে আসো।
প্রথম কথাগুলো ফুপি শাশুড়িকে বলে শেষ কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলেই ভদ্রলোক সদর দরজার দিকে চলে গেল মেয়েকে নিয়ে। ফুপি আম্মা, আপনার মেয়ে কেমন রূপবতী সেটা তো তার হাত পা আর মুখের পার্থক্য দেখেই বোঝা যাচ্ছে। আর আপনার ভাইপো তো বলেই দিল আপনার মেয়ের গুণের কথা। কিন্তু আমাকে দেখুন না, আমি জন্মগতভাবে দুধে আলতা গায়ের রং নিয়েই জন্মে নিয়েছি। আপনাকে এবং আপনার এই রূপবতী মেয়েকে একটা টিপস দেই ফ্রিতে। আপনার মেয়েকে শুধু মুখে না, বরং হাতে পায়েও ঘষা মাজা করতে বলবেন। ফুপি শাশুড়িকে কথাগুলো বলে আর এক মুহূর্তও দেরি না করে আমিও সদর দরজার দিকে এগিয়ে গেলাম। এখানে থাকলে আবারও বেফাঁস কিছু বলে দিতে পারবো হয়তোবা। তোমাকে সব সত্যি বলা হয়নি, সম্পূর্ণ মিথ্যা দিয়ে বিয়ে হয়েছে। সন্ধ্যার দিকে গাড়িতে উঠতে না উঠতেই নিরাত্রি ঘুমিয়ে পড়েছে। একবার ড্রাইভিং সিটের দিকে তাকিয়ে ভদ্রলোককে দেখে নিলাম। ভদ্রলোকের চোখে মুখে এখনো রাগের ছাপ স্পষ্ট। আগুনে ঘি ঢালার মতো কোনো কিছু না করেই চুপচাপ সূর্য অস্ত দেখতে লাগলাম। কিন্তু চুপচাপ থাকা যেন ভদ্রলোকের সহ্য হলো না। এমনিতেও মুখ তো ঠিকই চলে, কিন্তু যখন মুখ চলার কথা তখন যেন মুখে তালা মেরে বসে থাকে। কাজের থেকে অকাজের সময় মুখ ছোটে। কেউ যদি বলতো তার ফুপি চগলখড়ি, তাহলে কি মুখে তালা দিয়ে বসে থাকতাম নাকি? এখন যত দোষ নন্দ ঘোষ। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, কিন্তু যারা বুদ্ধি হাঁটুতে নিয়ে চলাফেরা করে তাদের বুঝিয়ে দিলেও কিছুই হবে না। লোকটার কথা শুনে ইচ্ছে করছে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেই। আমাকে বলে আমি নাকি হাঁটুতে বুদ্ধি নিয়ে চলাফেরা করি। ভদ্রলোকের কথার বিপরীতে আমার কিছু না বলেই চুপচাপ বসে রইলাম। একবার ঠিক মতো বাসায় গিয়ে পৌঁছাই, তারপর মজা দেখাবো। ভাগ্নি আর ভাগ্নি জামাই আসবে বলে সেই কখন থেকে সদর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে নওশাদ সাহেব। ভাগ্নি যে তার বোনের রেখে যাওয়া আমানত, খুব করে চেয়েছিলেন সারা জীবনের জন্য ভাগ্নিকে নিজের কাছেই রেখে দিতে। কিন্তু সৃষ্টিকর্তার হয়তো অন্য কিছু ইচ্ছে ছিল। ছেলেটা সেই সুদূর দেশে পড়ে আছে। দেশে আসার কথা বললেও নানান বাহানা দিয়ে কথা পাল্টে ফেলে। তুমি সেই কখন থেকে সদর দরজার সামনে দাঁড়িয়ে আছো, এখানে এসে চুপচাপ বসো এবার। সময় হলে তারা আপনা আপনি চলে আসবে। তুমি একটু চুপ করবে? নিজের কাজ করো গিয়ে। বাসায় নতুন জামাই আসতে চলেছে, আমি যেন কোনো কমতি না দেখি। আর বিয়ের পর এই প্রথম আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই আসছে বাড়িতে। আমি সবকিছু একদম পারফেক্ট ভাবে দেখতে চাই। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, নতুন জামাইয়ের সামনে তুমি যদি তরিকে কোনো অপমান করেছো, তাহলে তোমার জন্য ভালো হবে না বলে দিলাম। স্ত্রীর কথায় বিরক্ত হয়ে কথাগুলো বললেন নওশাদ সাহেব। কিন্তু সালমা বেগম যেন স্বামীর কথাটাকে গুরুত্ব দিলেন না, উল্টো মুখ ভেঙে দিলেন। দুনিয়াতে মনে হয় ওনারই একমাত্র ভাগ্নি আছে, পারবো না আমি কিছু করতে। যতটা করার করে দিয়েছি, আমি আর যা করার ওই ভাগ্নি আর তুমি করে নিও তোমার মতো। ওই তো এসে গেছে তরিরা। স্ত্রীকে কিছু বলতে যাচ্ছিল নওশাদ সাহেব, কিন্তু সে কথা শেষ করার আগেই গাড়ির শব্দ শুনে বাহিরে চলে গেলেন। মামা। রাতের খাবার শেষ করে নিজের রুমে বসে বসে সোনার তরী বই পড়ছিল নওশাদ সাহেব। চাকরির থেকে রিটায়ার্ড হওয়ার পর থেকে রাতের বেলা বই নিয়ে বসে যান। সালমা বেগমের এই নিয়ে অনেক বিরক্ত। সালমা বেগমের ভাষ্য মতে বই পড়ার জন্য সে খিটখিটে হয়ে গেছেন এবং তার দিকে ঠিকভাবে তাকায়ও না। আরে তরি, আয় ভেতরে আয়, দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে দেখেই মামার হাতে থাকা বইটা একটা পাশে রেখে কথাগুলো বললেন। মামার কথাগুলো শুনে গুটি গুটি পায়ে ভেতরে গেলাম। মামার থেকে একটু দূরে বসে আছে মামি। আমাকে দেখে কেমন জানি তাড়াহুড়ো করে উঠে যেতে লাগলেন। সেটা দেখে আমি মামার পাশে না বসে মামির পাশে গিয়ে বসলাম। মামা, তোমাকে একটা কথা বলার ছিল। তুই এখানে বস, আমি চা করে নিয়ে আসছি আর জামাইকেও দিয়ে আসছি। মামির এহেন ব্যবহারে মামা বেশ অবাক হয়েছে, তা তার দিকেই তাকিয়ে বুঝতে পারছি। আর কতটা অবাক হয়েছে সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। যেই মামি আমাকে সহ্য করতে পারে না, আবার আমার নতুন স্বামীকে নিয়ে এই বাড়িতে আসায় ঠিক করে রান্না পর্যন্ত করেনি, সে যাচ্ছে আমাদের জন্য চা করতে। মামির এমন ভয় পেয়ে যাওয়াটা দেখে আমার মনে মনে একটা পৈশাচিক আনন্দ পাচ্ছিলাম, কিন্তু তার থেকেও বেশি রাগ হচ্ছিল। মামি, তোমাকে কিছু করতে হবে না, উনি এই সময় চা খাবে না,
কফি খাবে, আর আমি তাকে কফি করে দিয়ে আসছি। তুমি বসো, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। এবার মামির মুখে ভয়ের ছাপ আগের থেকেও আরো বেড়ে গেল। আমি একবার মামির দিকে তাকিয়ে মামার মুখোমুখি হয়ে বসলাম। মামা, আমি তোমাদের বাড়িতে থাকি বলে কি অনেক বড় বোঝা হয়ে যাচ্ছিলাম? তার জন্য তোমরা আমার সাথে এমন প্রতারণা করবে? আমার কথাগুলো যেন মামা বুঝতে পারল না। জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। জন্মের সময় বাবাকে হারিয়ে মা আমাকে তোমাদের বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু মা তোমাদের বাড়িতে থাকলেও আমার আর মায়ের খরচ মা নিজে চালিয়েছে, তোমাদের থেকে কখনো একটা টাকাও নেয়নি। কিন্তু মা মারা যাওয়ার পর থেকে তোমরা আমাকে লালন পালন করে বড় করেছো, কিন্তু আমি একটু বড় হয়ে যাওয়ার পর থেকেই এই বাড়ির সম্পূর্ণ কাজ করে দিয়েছি। মামি কখনো একটা কাজও করেনি। আমার যেই বয়সে ঘুরে ফিরে চলার কথা, সেই বয়সে আমি এই বাড়ির প্রতিটি মানুষের জন্য রান্না করে গেছি। তুমি যখন বাসায় না থাকতে, একটু কোনো কিছু হলেই মামি আমার গায়ে হাত তুলতে ভুল করতো না। মাঝে মাঝে তো মাকে নিয়েও অনেক কথা বলতো। কখনো সোহেল ভাইয়ের মতো করে আমাকে একটুও আদর করেনি। তবুও আমি চুপ করে ছিলাম, কারণ তোমরা ছাড়া আমার আর কেউ ছিল না। যখন আর একটু বড় হলাম, তখন নিজেরটাও নিজে করতে লাগলাম। মামা, আমি তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু তার মানে এই কি যে তোমরা আমাকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিবে? তাও একটা বারের জন্য আমাকে না জানিয়ে। শুধু বিবাহিত না, বরং এক বাচ্চার বাবা, সে কথাও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না একটা বারের জন্যেও? আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমি তোমার উপরে বিশ্বাস রেখেই মেনে নিয়েছিলাম বলেই কি এমন করলে? আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? আমি তো সব সময় সব কিছু জানার অধিকার রাখি, তাই না মামা? আমার থেকে এত বড় সত্যি কেন লুকিয়ে রাখলে মামা? আমার কথা শুনে মামা একবার মামির দিকে তো একবার আমার দিকে তাকাতে লাগলো। মামি কোনো কথা না বলে তড়িঘড়ি করতে লাগলো কিভাবে এখান থেকে বের হওয়া যায়, কিন্তু সে আর কোনো কুল পাচ্ছে না। সালমা, আমি বলবো বলবো করে ও তো ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছি তুমি হয়তো বলেছো, কিন্তু আমি তো জানি না তুমি বলনি। আর তরি নিজেও তো কিছু বলেনি, তাই ভেবেছি হয়তো তরির মত আছে। মামা কিছু জিজ্ঞাসা করার আগেই মামি নিজের সমস্ত দোষ আমার দিকে দিয়ে দিল, কিন্তু মামা সেই দিকে কান দিল না। একদম মিথ্যা কথা বলবে না তুমি সালমা। আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছি, তরি সবকিছু জানে? তরিকে তুমি সবকিছু বলেছো তো? তরি সবকিছু জেনে বিয়েতে রাজি হয়েছে কিনা? কিন্তু তুমি প্রতিবারই উত্তরে কি বলেছিলে? তুমি প্রতিবারই আমাকে বলেছিলে তরি সবকিছুই জানে, সবকিছু জেনেই এই বিয়েতে সে রাজি হয়েছে। তুমি তো বলনি আমাকে এইসব। মামি নিজেই যে আমাদের দুজনকে মিথ্যা বলেছে, সেটা আমার বা মামার বুঝতে আর বাকি নেই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি। মামি মামার পাশে গিয়ে হাত ধরে ন্যাকা কান্না করে দিয়ে কথাগুলো বলতে লাগলো। তোমার ভুলের জন্য একজন মেয়ের জীবনে কতটা প্রভাব পড়বে সেটা তুমি ভাবলে না? আজকে তোমার জন্য আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুমি কি করে, কি কখনো তরিকে নিজের মেয়ে বলে ভাবতে পারোনি? আজকে তোমার জন্য তরির জীবনে এতটা ক্ষতি হলো। আগামীকাল তরিরা চলে যাওয়ার পর তুমি নিজেও এই বাড়ি থেকে বের হয়ে যাবে। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। তরিমা, আমাকে ক্ষমা করে দিস তুই। আমি যদি জানতাম তোকে কিছু জানানো হয়নি, তাহলে আমি তোকে সব কিছুর আগেই আমি বলে দিতাম। আমার ভুল হয়েছে সালমাকে বিশ্বাস করা। আমার ভুল তো আমি এখন শুধরে নিতে পারবো না, শুধু বলবো আমাকে তুই ক্ষমা করে দিস মা। প্রথম কথাগুলো বলে মামির প্রথম কথাগুলো মামির উদ্দেশ্যে বলে শেষ কথাগুলো বলে চোখের পানি মুছে নিলেন। মামার কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলতে ইচ্ছা করলো না, আর মামির হয়েও কথা বলতে বিন্দু মাত্রও ইচ্ছা হলো না। তোমাকে মিথ্যা কথা বলা হয়েছিল? তুমি সব সত্যি জানতে না তরি? মামার রুম থেকে নিজের রুমে আসতেই ভদ্রলোক প্রশ্নগুলো করলেন। লোকটার কথা শুনে ভাবতে লাগলাম, উনি সব কথা শুনলেন কখন? আমি তো রুম থেকে বের হয়ে কাউকে দেখিনি। তাহলে সে কখন গেল, আর রুমেই বা আসলো কখন? নিরাত্রি উঠে গেছে, আমাকে একবার ডাকলেন না কেন? আমাকে ডেকে দিলেই তো আমি চলে আসতাম। ভদ্রলোকের কথাটাকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে কথাগুলো বলে নিরাত্রিকে কোলে তুলে নিলাম।
তুমি আমার প্রশ্নের উত্তর দাও তরি। জানতে না তুমি আমার মেয়ে আছে? নীলাদ্রির জন্মের সময় অরিত্রী মারা যায়, এসব তুমি কিছুই জানতে না? সব কিছু যখন শুনতেই পেরেছেন, তাহলে আমাকে আবার জিজ্ঞাসা কেন করছেন? ন্যাকা ষষ্ঠী। লোকটার কথার প্রতি উত্তরে সহজভাবে কেন জানি উত্তর দিতে ইচ্ছে করছে না। সবসময় তেড়াভাবে কথা বলতে ভালো লাগে ওনার সাথে। একদম আমার সাথে তেড়াভাবে কথা বলবে না তুমি। স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আর একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি যাই সত্যি জানো বা না জানো, তোমাকে সারাটা জীবন আমাদের সাথেই থাকতে হবে। আমি নাটকের নায়কদের মতো করে বলতে পারবো না। তুমি যদি বিয়েটা যতদিন মন থেকে না মানবে, ততদিন তুমি এই বাড়িতেই থাকবে। আমি এইসব বলতে পারবো না। আমার মা আর মেয়ের জন্য তোমাকে প্রয়োজন। তাই তুমি মানো আর না মানো, তোমাকে আমাদের সাথেই যেতে হবে। নিজের মতো করে কথাগুলো বলে আমার কোল থেকে নীলাদ্রিকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। একটাবারও আমার কথা শোনার প্রয়োজন মনে করলো না। আর কি বলল? আমাকে প্রয়োজন? তোমাকে আমাদের সাথেই যেতে হবে। মগের মুল্লুক নাকি? যাব না আমি। এই মেয়ে, তুমি নিহানের বেডরুমে কি করছো? আর আমার মেয়েকে তুমি কোলে নিয়েছো কেন? আমার মেয়েকে কেন কেন কোলে নিয়েছো তুমি? আমার মেয়ে কোনো রেসপন্স কেন করছে না? কি করেছো তুমি আমার মেয়ের সাথে? নিহান, নিহান কোথায় তুমি? আর আম্মু, সেই পা কোথায়? কি করেছো তুমি সবার সাথে? নিহান, নিহান কোথায় তুমি? দেখে যাও আমাদের মেয়েকে। এই মেয়ে কি করেছে? তোমাকে আমি ছাড়বো না। ওপরের কথাগুলো বলেই একটা মেয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। ড্রিম লাইটের আলোতে মেয়েটার মুখ অস্পষ্ট। আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি তো শুধু নীলাদ্রিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাকে প্লিজ কিচ্ছু করবেন না। সামনের মেয়েটির যেন কোনো কথা শুনতে পেল না। প্রচন্ড ক্রোধ নিয়ে এগিয়ে আসলো। সামনের মেয়েটি যত এগিয়ে আসতে লাগলো, আমি ততটা পেছনে যেতে লাগলাম। কিছু না করলেও আমার মেয়ে কেন কথা বলছে না? তোমাকে আজ আমি ছাড়বো না। কথা বলতে বলতেই মেয়েটা একদম কাছে চলে আসে। বেলকনির রেলিংয়ে এসে পিঠ ঠেকে গেল আমার। পেছনে আর যাওয়ার জায়গা নেই। সামনের মেয়েটি কোনো কিছু না বলেই ধাক্কা দিয়ে বেলকনি থেকে ফেলে দিল। না! চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসলাম। ফ্যানের নিচে থেকেও শরীরটা ঘেমে যাচ্ছে আমার। আমার চিৎকারে নীলাদ্রি নিজেও ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে। কিন্তু আমার সেই দিকে কোনো খেয়ালই নেই। তরি, কি হয়েছে তোমার? এইভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? আর ফ্যানের নিচে এইভাবে ঘামছো কেন? ওই মেয়েটা, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। আপনি এই মেয়েকে একটু বলুন না, আমি কিচ্ছু করিনি। ওই মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। কোন মেয়ে তরি? এখানে তো কোনো মেয়ে নেই। আরে ওই তো মেয়ে। এবার সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে দেখে নিলাম যে আমি আমার রুমেই আছি। এখানে কোনো মেয়ে নেই। কিন্তু আমি যে দেখলাম একটা মেয়ে আমাকে নিচে ফেলে দিল। এখানে কেউ নেই তরি, তুমি স্বপ্ন দেখেছো। এই নাও পানি খাও, আর পানি খেয়ে ঘুমিয়ে পড়বে লক্ষ্মী মেয়ের মতো। আমি নীলাদ্রিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। বেডসাইড টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দিল। কথাগুলো বললেন ভদ্রলোক। লোকটার হাত থেকে পানি খেয়ে একবার ঘড়ির দিকে তাকালাম। আর একটু পরেই ফজরের আজান দিবে দিবে। তাই আর না ঘুমিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেলাম। তাহাজ্জুদের নামাজ আদায় করে নিতে পারবো। আপনি নীলাদ্রিকে নিয়ে একটু বসুন, আমি নামাজ পড়ে ঘুমিয়ে দিব। তখন আপনিও নামাজ পড়ে নিতে পারবেন। তাহলে আর কারো নামাজ পড়তে অসুবিধা হবে না। কথাগুলো বলে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিলাম। এখনো মনে হচ্ছে যেন সেই স্বপ্নের মেয়েটা আমাকে দেখে দেখে হাসছে। এদিকে ভূতনির জামাই জ্বালাচ্ছে তো আরেক দিকে মরে ভূত হয়ে যাওয়া সতীন আমাকে জ্বালাচ্ছে। হে আল্লাহ, আমাকে একটু এদেরকে শায়েস্তা করার বুদ্ধি দাও। সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা রেডি করে ডাইনিং টেবিলে রেখে বসে বসে নীলাদ্রির জন্য খাবার তৈরি করছি। মামা সোফায় বসে বসে খবরের কাগজ পড়ছে। গতকাল রাতে মামা যেই কথা বলেছিল মামিকে, তারপর আর মনে হয় না আমাদের জন্য তিনি রান্না করবে। আমার জন্য তার সংসার ভেঙে যেতে বসেছে। আবার মামা এতগুলো কথা শুনিয়েছে, এইসবের পরেও আমাদের জন্য আবার রান্না করতে যাবে নাকি সে? আর এমনিতেও মামির অভ্যাস নেই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। তাই নিজেই সবার জন্য নাস্তা রেডি করে বসে আছি। তরি, মনোযোগ সহকারে নীলাদ্রির খাবার তৈরি করছিলাম। কিন্তু হঠাৎ করে কেউ ডেকে উঠতেই দেখি মামি দাঁড়িয়ে আছে। এখন সকাল 8টা বাজে, আর এই সময় মামিকে দেখে কিছুটা অবাক হলাম।
সাধারণত মামি 9টা কি 9:30টার দিকে ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে এই সকালে ঘুম থেকে উঠে যাওয়ায় বেশ অবাক হলাম। শুধু তাই নয়, মামির কোলে নিরাত্রি আর তার পেছনে দাঁড়িয়ে আছে ভদ্রলোক। মামি, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছো? তোমাকে তো কখনো এত সকালে ঘুম থেকে উঠতে দেখিনি। তা সূর্য আজ কোন দিক থেকে উঠলো শুনি? আমি মনে হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখছি। টিপকনি কেটে সুরে মামিকে কথাগুলো বলে নিরাত্রিকে মামির থেকে নিতে গেলাম। ও মা, এ মেয়ে দেখি মামির কোলে হিসু করে দিছে। মেয়ের এমন কাজ দেখে উপস্থিত সবাই হেসে দিলাম। মামির চোখ দুটো গরম করে নিরাত্রির দিকে তাকাতেই নিরাত্রি কান্না করে দিল। মামি, একদম চোখ গরম করে নিরাত্রিকে দেখবে না তুমি। গতকাল রাতের কথা ভুলে যেও না তুমি। আর আমি টেবিলে খাবার রেখে দিয়েছি, সবাই খেতে আসুন। আমি নিরাত্রিকে ডায়াপার পরিয়ে নিয়ে আসছি। কথাগুলো বলেই আমি নিরাত্রিকে নিয়ে চলে গেলাম রুমের দিকে। এত বেলা হয়েছে, এখনো মেয়েটাকে খাওয়ানো হয়নি। মামি, আপনি আর যাই করেন না কেন, আমার মেয়ের দিকে চোখ তুলে কখনো তাকাবেন না। আপনার এই যে মেয়েকে দেখলেন না, সে কিন্তু তার সাথে করা ব্যবহারের জন্য আপনাকে কিছু না বললেও নিরাত্রিকে বললে ছেড়ে দিবে না কিন্তু। আর শুনলাম মামা না কি বলেছে। মামা কি বলেছে সেটা পরে বলবেন, এখন খেতে বসুন। আমি সবাইকে খাবার দিচ্ছি। কিন্তু নিরাত্রিকে ডায়াপার পরিয়ে নিয়ে আসতে আসতে সবার উদ্দেশ্যে কথাগুলো বলতেই ভদ্রলোক প্রশ্ন করলেন, আমি সকালে পাশের বাড়ির কাজের মেয়েকে আসে না, তাকে আসতে বলেছি, যেন সে একটু নিরাত্রিকে রাখে। ওই তো চলে এসেছে। ভদ্রলোকের প্রশ্নের উত্তর দিতে দিতেই মেয়েটা চলে আসে। তার কাছে নিরাত্রিকে দিয়ে সবাইকে খাবার বেড়ে দিতে লাগলাম। মামি, আপনি আপনার বাবার বাড়ির যাচ্ছেন কখন? না মানে, আপনার যাওয়ার সময় আপনাকে পৌঁছে দিতে পারবো তো, এই আর কি। আপনাকে আর টাকা খরচ করে গাড়ি ভাড়া দিতে হবে না, এই জন্য আমি পৌঁছে দিব। খাবার মুখে দিতে দিতে ভদ্রলোক মামিকে কথাগুলো বললেন। ভদ্রলোকের কথা শুনে মামির লজ্জায় মাথা নিচু করে নিলেন। মামির ধারণা ছিল না যে ভদ্রলোক সব কথাগুলো শুনেছেন। মামি মাথা নিচু অবস্থায় একবার আর চোখে মামার দিকে তাকালেন, কিন্তু মামা কোনো রূপ কথা না বলে চুপচাপ করে খাবার খাচ্ছে। মামা যে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। মামা বরাবরই আমাকে একটু বেশি ভালোবাসে, কিন্তু মামির সেটা পছন্দ ছিল না। মামার অনুপস্থিতিতে আমাকে মারধর করতেও ভুলতো না। আর কিছু বললেই বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাতো। এইবার যখন সবকিছু জানতে পেরেছে, এইবার আর নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করবে না। মামি আর কোনো কিছু না বলে অল্প খাবার খেয়ে উঠে চলে গেলেন। তরি, তুমি নিজেও তৈরি হয়ে থেকো, আর হ্যাঁ, তোমার বই প্যাক করে নিও। মামা, একটা কথা বলার ছিল, যদি তোমার আপত্তি না থাকে, তাহলে আমি কিছুদিন এইখানে থেকে যেতে চাচ্ছি। ভদ্রলোকের কথাটাকে এক সাইডে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে রেখে মামাকে আমি কথাটা বললাম। মামা আমার কথা শুনে একবার ভদ্রলোক তো একবার আমার দিকে তাকিয়ে আবারও খাবার মুখে দিলেন। ভদ্রলোক আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আপত্তি থাকতে যাবে কেন? আমি একবার জামাইকে বলতে চাচ্ছিলাম যেন তোকে কয়দিন এখানে রাখে, কিন্তু এখন তুই যখন নিজে থেকেই বললি, আর জামাই যদি থেকে যেতে বলে, তাহলে আমার কোনো আপত্তি নেই রে মা। আরে মামা, ওনার তো অফিস আছে, উনি চলে যাবে। আমি আর নিরাত্রি থাকবো, উনি একটু পরেই চলে যাবে। অফিসের একটা জরুরি মিটিং চলে আসছে। ভদ্রলোককে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মামাকে কথাগুলো বলে দিলাম। একবার আর চোখে ভদ্রলোককে দেখে নিলাম। মামা আমার কথা শুনে মাথা নাড়িয়ে খাওয়া শেষ করে চলে গেল। আর আমি ভদ্রলোকের অবস্থা দেখে এক আনন্দ উপভোগ করতে লাগলাম। আমার সাথে লাগতে আসা, আমার সাথে লাগতে আসলে আমিও কম যায় না। তুমি একদম কান্না করবে না। আমিও দেখি তরি রানীর কতটা পাখনা গজিয়েছে, কতবার বেড়েছ তাই না? যত ইচ্ছে পাখি ওপরে উঠতে দাও। যখন আমি একবার পাখনা ছেড়ে দিব, তখন ওপর থেকে পড়লে বেশ ভালো করেই বুঝবে ওপরতে ওঠার কতটা জ্বালা। কথাগুলো বলেই কলটা কেটে দিল আগন্তুক। কল কেটে দিয়ে হাতে থাকা সিগারেটে শেষ ফুঁক দিয়ে পা দিয়ে পিষে দিল। দেখতে দেখতে বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনো সম্পর্ক সেই আগের মতোই রয়ে গেছে। ঘরের বাইরে পারফেক্ট বিবাহিত দম্পতি, কিন্তু ঘরের ভেতরে
সেই আগের মতোই সম্পর্ক বিদ্যমান। না তো সেই স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসে, আর না তো আমি তার স্ত্রীর অধিকার নিয়ে তার কাছে যাই। ভদ্রলোককে কিছু বললে শুধু হা হু এটা বলেই কথা শেষ। ভদ্রলোক নিজে বলে না সে বিয়ে মানে কি, এই বিয়ে মানে না। শুধু তার একটাই কথা, আমার মেয়ে এবং মায়ের জন্য তোমাকে প্রয়োজন। তার এই প্রয়োজনের প্রেক্ষিতে আর কিছু বলতে ইচ্ছে করে না। সেই দিন সব সত্যি জানার পর থেকেই যেন ভদ্রলোক আগের থেকে বেশি গম্ভীর হয়ে গেছে। শাশুড়িমা নিজেও ছেলেকে বুঝিয়েছে এতে তাদের কোনো দোষ নেই, তারা তো সব সত্য বলেই ছিল। কিন্তু আমার পরিবার মিথ্যা কথা বলেছে। কিন্তু আমার সেই সবে কোনো মাথা ব্যথা ছিল না। 1 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু আমাকে কেউ এখনো অরিত্রীর সম্পর্কে কিছুই সঠিক করে বলল না। আর না তো কোনো ছবি দেখতে পারলাম। মনে মনে ঠিক করলাম বাসায় গিয়ে আজকেই ছবি খোঁজার মিশন শুরু করব। আরে এই তোরি, ভার্সিটি থেকে বাসায় ফিরছিলাম রাস্তার কিনার দিয়ে। আজকে তিথি, দিয়া, রিমু, তাস, তনয় কেউই আসেনি। গত 1 সপ্তাহ ধরে কারোর সাথে যোগাযোগ নেই। সেই যে ফোনটা অফ করে রেখেছি, আসার আগে একবার ফোনটা করে আসলে ভালো হতো। কিন্তু ফোন করে না আসায় এখন মন মরা হয়ে রাস্তার কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে নিজ গন্তব্যে ফিরছিলাম। কিন্তু কেউ একজন আমার নাম ধরে ডাকতেই সেখানে থেমে গেলাম। আশেপাশে দেখতে লাগলাম কে ডাকছে, কিন্তু রোদের এত তেজ যে ঠিকভাবে তাকানোও যাচ্ছে না। কেমন আছো? লোকটা সামনে আসতেই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। প্রায় 5 বছর পর আবারও আমার সামনে এসে দাঁড়িয়েছে। যখন আমি মাত্র 10ম শ্রেণীতে উঠি, তখন কোনো এক কারণে লোকটা কাউকে কিছু না বলে নানু বাড়ি থেকে লন্ডনে পাড়ি জমিয়েছিল বলে সবাইকে জানানো হয়। মামা মামি কেউই জানতো না তার এমন সিদ্ধান্তের কথা। সোহেল ভাইয়ের যখন 15 বছর বয়স, তখন মামি ভাইয়াকে তার নানু বাড়ি পাঠিয়ে দেয়। মামা মামি যদিও রাজি ছিলেন না, কিন্তু স্ত্রীর জেদের কাছে হার মেনে এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। এরপর কয়েকবার এসেছিল, কিন্তু শেষবার এসেছিল যখন আমি তখন 10ম শ্রেণীতে উঠেছিলাম। আর তখন সে লন্ডনে চলে যায়। এরপর আর তাকে দেখিনি। যদিও মামা মামির সাথে কথা বলার সময় ফোনে আমার সাথে কথা হয়েছে কয়েকবার, কিন্তু মামা আর মামি ভাইয়া সিদ্ধান্ত নেওয়ায় মামি 2 মাসের কথা বলেননি। অভিমান করে মামাও ছেলের প্রতি রাগ ছিল, কিন্তু ধীরে ধীরে ঠিক কথা বলেছে। ছেলের উপরে আর কতদিনই বা অভিমান করে থাকা যায়। ভাইয়া, আপনি? সোহেল ভাইয়া আমার সামনে এসে দাঁড়াতেই তাকে অবাক করে প্রশ্ন করলাম, হ্যাঁ আমি। এত অবাক হয়ে যাচ্ছ কেন? না মানে আসলে এতগুলো বছর পর দেখছি তো, তাই আবার এখানে, তাই অবাক হয়ে গেলাম আর কি। সৌজন্যের খাতিরে ভাইয়ার কথার উত্তরে হাসি মুখে দিলাম। ভাইয়ার কেমন করে জানি তাকিয়ে আছে, যা আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। মানুষ নিজ দেশ রেখে অন্য দেশে গেলেই কি তাদের দেখার ধরন পরিবর্তন হয়ে যায় নাকি? হ্যাঁ, প্রায় 5 বছর পর দেখা হচ্ছে। তাই এই রোদের মধ্যে রিকশায় না গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ কেন? চলো রিকশায় উঠে বসো, একসাথে বাসায় ফেরা যাবে। ভাইয়া, আমি ও বাড়ি যাচ্ছি না, আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আপনি বরং একাই চলে যান। ভাইয়ার কথায় তাড়াতাড়ি করে উত্তর দিলাম। মামিকে মামা আর বাপের বাড়ি পাঠায়নি, আমিও না করেছিলাম। মামি চলে গেলে মামা বাসায় একা হয়ে পড়তো, যার জন্য মামাকে বুঝিয়ে মামির যাওয়াটা বন্ধ করা হয়েছে। আমার কথা শুনে এবার ভাইয়া আমাকে ভালো করে লক্ষ্য করলেন, যেন এত সময় আমাকে দেখেনি। মানে, তোমার বিয়ে হলো আর আমি কিছুই জানলাম না? সেই ছোট তোরই নাকি বিয়ে হয়ে গেছে, আর এই শাড়ি পরার কারণ বুঝি বিয়ের জন্য? ভাইয়া, আপনার মতো তো আমি বিদেশে বড় হইনি, তাই আপনার মতো এত পোশাক পরে বাসা থেকে বের হই না। আমরা বাঙালি পুরুষরা লুঙ্গি আর নারীরা শাড়িতেই পরিচিত। একটা কথা আছে জানেন না, শাড়িতেই নারী। আপনার মতো বিদেশি কালচারে অভ্যস্ত এখনো হতে পারিনি, আর হতে পারলেও আমি শাড়িতেই পারফেক্ট আছি। বিদেশি পোশাক পরার প্রয়োজন নেই। তুমি আমাকে অপমান করছো তরি? আর আমি বিদেশে বড় হয়েছি, সেখানে এইসব পোশাক নরমাল। আর কি গরম দেখেছো তুমি? মূর্খের সাথে কথা বলে মূর্খতার পরিচয় দিতে চাচ্ছি না। ভালো থাকবেন।
ভাইয়াকে কথাগুলো সামনে দাঁড়িয়ে থাকা রিকশায় উঠে বসলাম। আর ১ মিনিট দাঁড়িয়ে থাকলে হয়তো আমিও আরো কয়েকটা কথা শুনিয়ে দিয়ে আসতাম, কিন্তু তার চাহনি বারবার আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। কেমন যেন কামুক দৃষ্টিতে তাকিয়েছিলেন। ধরণীর বুকে সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু এখনো আলো বিদ্যমান। আকাশটা দেখতে বড্ড বেশি সুন্দর লাগছে। ভদ্রলোকের বাসায় ফিরেছেন ঘন্টাখানিক আগে, তবে কিছু একটা নিয়ে হয়তো রেগে গেছেন। তাই কিছু না বলে নিরাত্রিকে আম্মার কাছে দিয়ে আমি ছাদে চলে আসি। গাছে পানি দিচ্ছ নাকি এবার ঘরে পানি যাওয়ার ব্যবস্থা করছো? ফুল গাছগুলো রোদে কেমন যেন নেতিয়ে গেছে, সেই গাছগুলোতে পানি দিচ্ছিলাম। কিন্তু আনমনা হয়ে আকাশ দেখছিলাম। আর পানির পাইপ যে কখন ছাদের দরজার কাছে চলে গেছে জানা ছিল না। আর ভদ্রলোক নিজেই কখন এসেছে তাও খেয়াল নেই। ভদ্রলোকের কথাতে ভাবনার ছেদ ঘটে। তাড়াতাড়ি করে দরজার সামনে থেকে পাইপটা সরাতে গিয়ে সেটা পড়ল ভদ্রলোকের ওপরে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তরি? এই ভর সন্ধ্যায় তুমি আমার এটা কি করলে? দেখে শুনে কাজ করতে পারো না? যত সব বাচ্চামো! এইটা কি বাচ্চামো করার বয়স? কাজ করার সময় মন কোথায় থাকে তোমার, হ্যাঁ? বাহিরের মানুষের সামনে কথা বলার সময় তো ঠিক হেসে খেলে দুলতে দুলতে কথা বলতে পারো, আর কাজের সময় মন থাকে না? যত সব আজাইরা! সামান্য একটু পানি যাওয়ায় নিজের মতো করে আমাকে কথাগুলো শুনিয়ে ভদ্রলোক নিচে চলে গেলেন। একটা বারও আমার কথা বলতে দিল না। কিন্তু আমাকে ভদ্রলোকের ব্যবহার, কথা বলার ধরন অন্যরকম ছিল। মানছি ভুল করেছি, তাই বলে এমন ব্যবহার করবে? মন খারাপ নিয়েই পাইপ রেখে নিচে নেমে গেলাম। মেয়েরা কোথাও আসলে নিজের সঠিক সম্মান পায় না। যদি বলা হয় বাপের বাড়ি পাওয়া যায়, তবুও ভুল। কোনো না কোনোভাবে তাদের কাছেও একসময় বোঝা হয়ে ওঠে। আর স্বামীর বাড়ি তো সম্পূর্ণ আলাদা। সামান্য একটু ভুল হলেই শুনতে হয় হাজারটা কথা। শুধু কি নিজেকে শুনতে হয়? হুম, বাবা মাকেও শুনতে হয় হাজারটা কথা। অবহেলিত হতে হয় সব সময়। আম্মা, আরে ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো। নিরাত্রিকে নিয়ে গল্প করছিলেন তিনি। আর আমার ডাকে হাসি মুখে ভেতরে প্রবেশ করতে বললেন তিনি। আম্মা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার কথা শুনে ভুরু কুঁচকে ফেললেন, আমার দিকেই তাকিয়ে রইলেন। কি হয়েছে তরি? তোমার মুখ লাল হয়ে গেছে কেন? কিছু না আম্মা, আপনি আমার কথাটা শোনেন তো একটু। খুব ইম্পর্টেন্ট কথা আম্মা। কথাটা বলেই আমাকে সবকিছু বলে নিয়ে নিরাত্রিকে কোলে তুলে নিলাম। তরিকে কোথাও পাওয়া যাচ্ছে না নিহান। সারাদিনের ক্লান্তি শেষ করে মাত্রই বাড়িতে ফিরেছে নিহান। এখনো গলায় টাই আর হাতের ঘড়ি পরে আছে সে। অফিসের জরুরি মিটিং থাকায় আজকের চাপ ছিল দ্বিগুণ। আর যেই প্রজেক্ট নিয়ে মিটিং চলছিল সেটা ছিল অরিত্রীর রেখে যাওয়া শেষ প্রজেক্ট। বেশ কয়েক মাস ধরে মিটিং পেন্ডিং ছিল বিভিন্ন কারণে, কিন্তু আজকের মিটিং সম্পন্ন করে যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছে সে। এবার যেন অরিত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করার সময়ের অপেক্ষা। এতদিনের এত কাঠখড় পুড়িয়ে আবারও সেই পুরানো কাজে ফিরে আসা। এইবার সম্পূর্ণ কাজ নিহান নিজে দাঁড়িয়ে থেকে একটু একটু করে শেষ করবে। নিহান অরিত্রীর কোনো স্বপ্নকে অসম্পূর্ণ রাখবে না। অরিত্রীর প্রতিটি স্বপ্ন সে নিজে হাতে পূরণ করবে। মানুষ নেই তো কি হয়েছে, মানুষের রেখে যাওয়া স্বপ্ন আর ভালোবাসা তো আছে। এই দুটো থাকলেই যে কোনো স্বপ্ন পূরণ করা যায়। হোক সেটা দেরিতে, কিন্তু সম্পূর্ণ হবে। নিহান অরিত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে ভেবে মনে মনে অনেক খুশি। সে ঠিক করেছে আজ অনেকগুলো দিন পর সে ঘরটাতে যাবে যেখানে অরিত্রীর প্রতিটি স্পর্শ মিশে আছে। আম্মা, আমাকে এক... তরিত্রী সেই সকালে বাড়ি থেকে বের হয়েছে, এখনো বাসায় ফেরেনি রে। আর তরিকে ফোন করেছিলাম, কিন্তু ফোনও বন্ধ বলছে বারবার। আমি তরির মামা বাড়িও ফোন করেছিলাম, কিন্তু সেখানে নেই। তরিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নিহান। সোফায় গা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে গলার টাইটা খুলতে খুলতে মায়ের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছিল নিহান, কিন্তু তার সেই কথা শেষ করার আগেই মায়ের কথা শুনে তড়িৎ গতিতে বোঝা যায় চোখ দুটো একেবারে খুলে যায় তার। এখন সময় রাত 9টা, আর এখনো তরি বাসায় ফেরেনি। মুহূর্তের মাঝেই যেন খুশির সেই রেশটা ছিল সেটা হাওয়ায় মিলিয়ে গেল। তরি সকাল থেকে বাসায় নেই, আর তুমি আমাকে এখন জানাচ্ছ আম্মা?
এখন কয়টা বাজে দেখেছো তুমি? সারাদিন চলে গেল, আর তুমি আমাকে এখন বলছো তরি বাসায় নেই। মায়ের কথা শুনে রেগে কথাগুলো বলল নিহান। আমি ভেবেছিলাম হয়তো সময় মতো চলে আসবে, কিন্তু এখনো এলো না। আমি তরিকে ফোন করে না পেয়ে তোকেই কল করেছিলাম, কিন্তু তুই ফোন ধরিসনি তো। মিটিং থাকায় ফোনটা সাইলেন্ট করে রেখেছিল নিহান। মিটিং শেষ করার পরে ফোনটা সাইলেন্ট থেকে অফ করেনি, আর ফোনটাও চেক করেনি। তরি বাসা থেকে কখন বের হয়েছে? সকাল 10টায় ভার্সিটির জন্য বের হয়েছে। মায়ের থেকে কথাটা শুনে আর কাল বিলম্ব না করে বসা থেকে উঠে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায় নিহান। এই রাতের বেলা কোথায় খুঁজবে সে এখন? বারবার খুশিগুলো এসেও যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। যতবার একটু সুখের দেখা মেলে, সুখগুলো যেন ছুঁয়ে দেখার চেষ্টা করে, ততবারই যেন কোনো এক অজানা কিছু সেই সুখটাকে কেড়ে নিয়েছে। অজ্ঞান অবস্থায় এক অন্ধকার রুমে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে তরি। মুখে কালো কাপড় বেঁধে তার সামনে বসে আছে কেউ একজন। বারবার হাতে থাকা সিগারেটে শুক টান দিয়ে যাচ্ছে সে। সিগারেটের শেষবারের মতো ফুঁক দিয়ে টেবিলের উপরে রাখা পানির গ্লাস নিয়ে সেটা মুখে ছুঁড়ে মারে। চোখে মুখে পানি পড়তে ধড়পড়িয়ে সোজা হয়ে বসতে গেলাম, কিন্তু সেটা আর সম্ভব হলো না। সোজা হতে পারলাম না। সাথে সাথে মাথা ব্যথা শুরু হলো। চোখ দুটো যতবার মেলে দেওয়ার চেষ্টা করছি, ততবারই আমি অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পারছি না। হাত নাড়াচাড়া করতেই অনুভব করলাম আমি হাত নাড়তে পারছি না। হাত ব্যথা হয়ে গেছে। শুধু হাত বা মাথা নয়, সম্পূর্ণ শরীর কেমন ঝিমঝিম করছে। কাউকে একটু ডেকে নিব, সেই শক্তিটুকুও যেন শরীরে অবশিষ্ট নেই। তবে এতটুকু বুঝতে পারলাম, আমার সামনে কেউ একজন আছে। ঘরের মাঝে সিগারেটের গন্ধ বিদ্যমান। তরি, 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 কথাটা বলে কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েছে। অবচেতন অবস্থায় বুঝতে পারলাম তার পায়ের জুতোর শব্দ তার প্রমাণ দিচ্ছে, সাথে তার সিগারেটের তীব্র গন্ধটা নাকে বাজছে। তোর অনেক পাখা গজিয়েছে, তাই না? আমার অবর্তমানে তুই যা খুশি তাই করে যেতে পারবি, এটা ভেবেছিলি? 4টা বছর ধরে তোকে আমি ভালোবেসে গেছি আড়ালে থেকে, আর তুই শেষ পর্যন্ত একটা ব্লাডি ফুলকে বিয়ে করে নিলি ঢ্যাং ঢ্যাং করতে করতে। আমার ভালোবাসা কিছুই না তাহলে তোর কাছে? আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারলি না তুই? আর আজকাল নাকি তুই অনেক কথা বলতে শিখেছিস, তাহলে এখন কথা বলছিস না কেন? যখন তোর কথা বলার দরকার তখন কথা বলিস না, আর অসময়ে মুখে খই ফোটে। তোকে আমি তো, আর তোর এই মামির খুব লোভ, তাই না? ওই মহিলাকে তো আমি শেষ করে দিব। আমাকে দেওয়ার কথার অবাধ্য হয়েছে। কথাটা বলার পরপরই গালের তীব্র জ্বালা অনুভব করলাম। ঠোঁটের পাশেও জ্বালা করতে শুরু করেছে। লোকটা এতেই যেন শান্ত হয়ে হয় না, আবারও চুলে টান দিয়ে গালে সজোরে একটা থাপ্পড় দিল। সারাটা দিন অবভুক্ত তার উপরে অত্যাচার নিতে না পেরে আবারও অজ্ঞান হয়ে গেলাম। এই তরি, তরি, কথা বলো। আমি তোমার গায়ে আর হাত তুলব না। তুমি আমার সাথে কথা বলো তরি। এই তরি, আমার দিকে তাকাও। আমাকে কেন তোমার এইভাবে রাগিয়ে দাও বলো তো? আমি তো তোমার গায়ে হাত তুলতে চাইনি। আমার ভুল হয়ে গেছে, আর এমন করব না। তুমি শুধু একটু তাকাও। লোকটা পাগলের মতো করে কথাগুলো বলতে বলতে আবারও চোখে মুখে পানির ছিটা দিতে লাগলো, কিন্তু আর কোনো নড়াচড়া না দেখে লোকটা অস্থির হয়ে পড়ল। বাহিরে দাঁড়িয়ে গার্ডকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলল। তরিকে কোলে তুলে নেয়। জানালার কাচ ভেদ করে সূর্যের তীব্র আলো এসে চোখে মুখে লাগছে, সাথে হাসপাতালের ফিনাইলের গন্ধ। হাতে স্যালাইন চলমান। চোখে এসে রোদ লাগতে ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে নিজের অবস্থান দেখার চেষ্টা করতেই দেখি হাতের কাছে নিহান মাথা ঠেকিয়ে শুয়ে আছে। গায়ে সেই গতকাল সকালের পোশাক, চুলগুলো এলোমেলো হয়ে আছে। ভদ্রলোকটা কি একটু নিজের দিকে খেয়াল করেনি? ভদ্রলোককে দেখতে কেমন জানি বিধ্বস্ত লাগছে। এই 1 সপ্তাহে আমি লোকটাকে এমন এলোমেলো অবস্থায় কখনো দেখিনি। সে সবসময় পরিপাটি হয়ে থাকেন। ধীরে ধীরে হাত উঁচু করতে গেলেই হাতে আবারও ব্যথায় কোকিয়ে উঠি। তরি, তুমি ঠিক আছো তো? কোথায় ব্যথা করছে? ডাক্তার ডাকবো? আমার কোকিয়ে ওঠার শব্দ শুনে নিহানের ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙতে আমাকে প্রশ্ন করে বসলেন।
লোকটা এত প্রশ্ন করতে পারে যে মাঝে মাঝে মনে হয় লোকটা বিজনেসম্যান না বরং ভার্সিটির টিচার। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যেমন কাজ স্টুডেন্টদেরকে প্রশ্ন করা, এই ভদ্রলোকেরও কাজ আমাকে প্রশ্ন করা। কি হলো তোরি, কথা বলছো না কেন? কোথায় সমস্যা হচ্ছে বলো আমাকে। কোনো কিছু না বলতেই ভদ্রলোক আবারও প্রশ্ন করলেন। এবার কিছু না বলে মাথা নাড়িয়ে না করে দিলাম। কিন্তু আমি তো গতকাল ভার্সিটি শেষ করে তিথির বাসায় যাচ্ছিলাম, কিন্তু তারপর আমার আপনাকে কিছু বলার ছিল। ভাবি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এতগুলো মাস পর দেশে ফিরেছি, আর আমার ভাই বিয়ে করেছে কোনো কিছু না জানিয়ে। এইটা আমি এমনি এমনি মেনে নিব নাকি? তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠুন। আমি নিজে দাঁড়িয়ে থেকে আবারও আপনাদেরকে বিয়ে দেখতে চাই। নিহানকে কিছু বলতে যাবে, কিন্তু আমার কথা শেষ করার আগেই অপরিচিত কেউ একজন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে কথাগুলো বলল। লোকটাকে দেখে আমি ভুরু কুঁচকে ভাঁজ ফেললাম। লোকটার দিকে তাকিয়ে রইলাম। আরে আয়ান, থ্যাঙ্কস ভাই। তুই যদি তরিকে খুঁজে পেতে সাহায্য না করতি, তাহলে আমি জানতামই না আমি ওকে কিভাবে খুঁজে পেতাম। তুই বরাবরই আমার বিপদে পাশে থেকেছিস। তোকে যত ধন্যবাদ দিব ততই যেন কম হয়ে যাবে। তরি, এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আয়ান। আজকে সে তোমাকে রাস্তা থেকে বিধ্বস্ত অবস্থায় খুঁজে পেয়েছে। আর যদি আয়ান না থাকতো, তাহলে হয়তো আমি তোমাকে খুঁজে পেতাম না। প্রথম কথাগুলো নিহান আয়ান বলা লোকটাকে বললেও শেষ কথাগুলো আমাকে বলে তারা একে অপরকে জড়িয়ে ধরলো। তুই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করে দিচ্ছিস নিহান। তুই তো সবসময় বলতি বন্ধুত্বের মাঝে কোনো সরি থ্যাঙ্কস নেই। কিন্তু ভাই, তুই যে আমাকে না জানিয়ে এইভাবে একা একা বিয়ে করে নিলি, এটা একদমই ঠিক কাজ না। তবে আমি খুশি হয়েছি অরিত্রীকে ভুলে নতুন করে সবকিছু শুরু করেছিস এই ভেবে। কিন্তু আমি আন্টির থেকে শুনেছি তোর বিয়ের রিসিপশন এখনো হয়নি। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের আবারও বিয়ে দেখতে চাই। আমি যে এখানে উপস্থিত লোক দুটো সম্পূর্ণ ভুলেই আছে। আর বিয়ে দেখতে চাই মানে কি? আমাদের বিয়ে তো হয়েছে, তাহলে আবার বিয়ের 1 সপ্তাহ পর বিয়ে করতে যাব? পাগল টাগল হলো নাকি? কোথাকার কোন উটকো ঝামেলা! এমন উটকো বন্ধু কই থেকে আসে জানে বা নেই। মাঝখানে আমার কথা শেষ করার আগেই চলে এসেছে। আবার বিয়ে মানে? চোখ দুটো ছোট ছোট করে দুজনের দিকে তাকিয়েই প্রশ্ন করলাম। মানে হচ্ছে আমি চাচ্ছি আমাদের বিয়ের রিসিপশন করে নিতে, এবং সেই দিনই কাজী ডেকে আবারও বিয়ে করবেন আপনারা। আমি প্রশ্ন করতে লোকটা নিহানের পাশ থেকে আমার বেডের পাশে এসে দাঁড়িয়ে কথাগুলো বলল। কিন্তু লোকটার কথাগুলো আমার কানে বিচ্ছে। সে পরে দেখা যাবে, আগে তরি সুস্থ হোক, বাসায় ফিরুক। কথাটা বলেই ভদ্রলোক আমার পাশে এসে বসে ঠোঁট কেটে যাওয়া অংশে একটা অয়েনমেন্ট লাগিয়ে দিলেন। গালে এবং হাতে বেঁধে রাখা স্থানে লাগিয়েও দিলেন। ইস, ভদ্রলোকটা এখন কি সুন্দর করে আমার সেবা করছে! কে বলবে এই লোক 2 দিন আগেও আমাকে বকাঝকা করেছে? তোমার কৃতকর্মের জন্য সবাইকে ভুগতে হবে। তৈরি হয়ে থেকো আমার সাথে অন্যায় করার শাস্তির জন্য। সর্বপ্রথম তোমার স্বামী যাবে। নীরাত্রিকে আম্মা নিজের কাছেই রেখেছে। নীরাত্রি আম্মার কাছে বিধায় আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফির পাশাপাশি ব্যস্ত নগরীর দেখছিলাম। কিন্তু কে যেন ছোট একটা কাগজে কথাগুলো লিখে কাগজটা সুন্দর করে পাথরে পেঁচিয়ে আমার সামনে ফেলে দিল। আশেপাশে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হলাম। হাতে নিয়ে কাগজ খুলতেই গোটা অক্ষরে কথাগুলো লেখা দেখে হাত থেকে কাগজটা সেখানেই পড়ে গেল। কাগজটা সেখানেই রেখে দৌড়ে ব্যালকনি থেকে রুমে এসে ভদ্রলোককে কল করে যাচ্ছি। কিন্তু ভদ্রলোক ফোন রিসিভ করছে না। এবার যেন ভয় পেয়ে বসলো আমাকে। কি করব কিছু বুঝতে উঠতে পারছি না। এই ফোনের মানুষ তো অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছে। এত সময় কেউ ফোন রিসিভ করছিল না, যাও রিসিভ করলো অপর পাশের লোকটির কথা শুনে সেখানেই আবারও সেন্সলেস হয়ে পড়ে গেলাম। বিকেলে 5:30টা। থানার সামনে থাকা টঙের দোকান বসে বসে চা খাচ্ছে নিহান এবং আয়ান। বিকেলের সময় টঙের দোকানগুলোতে যেন এক আড্ডা বসে। মানুষের সারাদিন কাজের পর যেন এই চায়ের আড্ডা না দিলে ভালোই লাগে না।
তোর কি মনে হয় কে বা কারা তোরির সাথে এমন করতে পারে? চায়ের কাপে চুমুক দিতে দিতে নিহানকে প্রশ্ন করল আয়ান। জানি না, কাকে সন্দেহ করব? তোরির মতো এমন একটা মেয়ের সতারা চিহ্ন ত্রু থাকবে কি করে? দেখি পুলিশ কি করতে পারে। আয়ানকে কথাটা বলে চায়ের কাপে শেষ চুমুকে আয়ানকে কথাটা বলে উঠে দাঁড়াল। আয়ান কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহানের দিকে। এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? মশা যাবে মুখের ভিতর। আয়ানকে কথাটা বলে চায়ের বিল দিয়ে দুইজন একসাথে বের হয়ে আসে দোকান থেকে। দোকান থেকে বের হয়ে আয়ান নিজের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। নিহান যখন অর্ধেক রাস্তায় চলে আসে তখন খেয়াল করলেই বুঝতে পারে তার ফোন নেই। কোথায় পড়ে গেছে তার ধারণাও নাই। থানার সামনে যাবে সেও পরিস্থিতি এখন নেই। তাই আর দেরি না করে আগে বাসার দিকে ছুটে চলল। অপরদিকে কেউ একজন তরির ফোন রিসিভ করে কথাটা বলে ফোনটা রাস্তার পাশেই ফেলে দিয়ে চলে গেল নিজের গন্তব্যে। চোখ দুটো মেলে তাকাতে চেষ্টা করলেও মাথায় চিনচিনে ব্যথা শুরু করে। নিরাত্রির কান্নাও যেন মাথায় গেঁথে যাচ্ছে। কিন্তু মস্তিষ্কে সেই আগে কলে বলা লোকটির কথা ঘুরপাক খাচ্ছে। যখন মস্তিষ্কে কথাটা ধারণ করতে পারল সাথে সাথে বিছানা থেকে উঠে বসলাম। আম্মা, উনি কোথায়? ওই লোকটা যে ফোনে। শোয়া থেকে উঠে শাশুড়ি আম্মাকে কথাটা বলতে গিয়ে দেখি ভদ্রলোকের কোলে নিরাত্রি কান্না করছে। আর ভদ্রলোক পায়চারি করে চেষ্টা করছে নিরাত্রির কান্না থামাতে। কিন্তু মেয়ে কান্না থামানোর পরিবর্তে কান্না বাড়িয়ে দিচ্ছে। শান্ত হও তরি, ওই তো নিহান। শাশুড়ি আম্মা কথাটা বলে ভদ্রলোকের কাছে গেলেন। ভদ্রলোক একবার আমার দিকে তাকিয়ে আবারও মেয়েকে শান্ত করতে লেগে পড়লেন। নিহান, তুই নিচে থেকে নিরাত্রির জন্য খাবার রেডি করে রাখা আছে, ওইটা একটু নিয়ে আসবি। আমার হাঁটুতে ব্যথা শুরু হয়েছে আবার। আম্মা, আপনার হাঁটুতে ব্যথা করতেছে আমাকে তো একবারও বললেন না, তাহলে আমি তেল গরম করে মালিশ করে দিতাম। তুমি নিজেই তো অসুস্থ, আমার কি সেবা করবে? আর আমি এখনো সুস্থ স্বাভাবিক মানুষ আছি। ছেলে বিয়ে করেছে বলে কি সব কিছু ছেলের বউয়ের উপর চাপিয়ে দিয়ে আমি পায়ের উপর পা তুলে বসে থাকব নাকি? আমি নিজেই যেতাম, কিন্তু তোমাকে নিচে যেতে হবে না আম্মা। আমি নিরাত্রিকে নিচে থেকে খাইয়ে নিয়ে আসব আর তোমার জন্য তেল গরম করে নিয়ে আসব। তুমি এখন চুপ করে বসে থাকো। আর হ্যাঁ, ম্যাডামকে বলে দিও এই বাড়ি থাকতে হলে ঠিক মতো খেতে হবে আর লাফালাফি নাচানাচি না করতে। বাড়িতে কাজের খালা আছে, সে করে দিবে, বাকি কাজ তাকে যেতে নিষেধ করো। কথাগুলো শেষ হতেই ভদ্রলোক মেয়েকে নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আর আমার উদ্দেশ্যে বলা কথাগুলো শুনে বেকুব হয়ে গেলাম। আমি লাফালাফি নাচানাচি করি। মনে মনে ভদ্রলোককে ধুয়ে দিতে লাগলাম আর ভুলে গেলাম ফোনের কথা। তুমি শহর থেকে এত দূরে নির্জন রাস্তায় কি জন্য ভাবে গেলে তরি? তোমার প্ল্যান মতো তুমি তো বলেছিলে তিথির বাসায় যাবে। তাহলে তুমি তিথির বাসায় না গিয়ে এত দূরে কি ভাবে গেলে? আর এভাবে ভয় পেয়ে গেলে কেন? শাশুড়ি আম্মার কথা শুনে নড়েচড়ে বসলাম। দুইজন মিলে ঠিক করেছিলাম আমি তিথির বাসায় যাব। আর সন্ধ্যার মধ্যে বাড়ি না ফিরলে নিহানকে ফোন করা হবে। নিহানের আমার প্রতি কতটা দায়িত্ব পালন করে সেটা দেখার ছিল। কিন্তু শাশুড়ি আম্মা রাজি ছিলেন না এইসবে। আমি নিজেই এক প্রকার জোর করে রাজি করিয়েছিলাম। আমি তিথির বাসায় যাচ্ছিলাম আম্মা। কিন্তু ওই গাড়িওয়ালা আর আর ফোনের সেই লোকটা আর পাথরে মুড়ানো সেই কাগজের লেখা। কিসের কাগজ? আমি তো কোনো কাগজ পাইনি রুমের মাঝে। আমার কথা শেষ হতেই শাশুড়ি আম্মা কথাটা বললেন। রুমে না আম্মা, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলাম তখন আমাকে কেউ ছুঁড়ে দিয়েছিল আম্মা। আপনি ব্যালকনিতে গেলেই পাবেন। আমি ওখানেই রেখে এসেছি, আপনি গিয়ে দেখুন। আমি মিথ্যে কথা বলছি? কি রাখার কথা হচ্ছে বউ শাশুড়ি মিলে?
নিজের কথা শেষ করার আগেই ভদ্রলোক রুমে প্রবেশ করতে করতে কথাটা বলতেই আমি চুপ হয়ে গেলাম। কি হলো, চুপ করে গেলে কেন? দুজনে। সোহেল ভাইয়া এসেছে লন্ডন থেকে। মামা নাকি ফোন করেছিল আম্মার কাছে, আমাদের যেতে বলেছে, সেটা নিয়ে কথা বলছিলাম। চটপট করে মিথ্যে কথা বলে দিয়ে নিহানের দিকে তাকিয়ে রইলাম। আগের বার যেই অভিজ্ঞতা হয়েছে, এবার না জানি কি বলে বসে। ঠিক আছে, আগামীকাল সকালে আমি তোমাকে দিয়ে আসবো আর সন্ধ্যায় নিয়ে আসব। আর হ্যাঁ, আগামী পরশু চাইল্ড কেয়ার থেকে একজন মেয়ে আসবে নিরাত্রির জন্য। মেয়ে কেন? আমি তো আছি নিরাত্রিকে দেখার জন্য, নাকি আমি ঠিকভাবে মেয়েটাকে দেখতে পারছি না? আমি তো আমার সবটুকু দিয়ে নিরাত্রিকে দেখা রাখছি। তাহলে আপনি চাইল্ড কেয়ার থেকে লোক আনছেন কেন? চাইল্ড কেয়ার নাম শুনতাই নিহানকে কথাগুলো বলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তুমি এখন অসুস্থ তরি, আর তোমার লেখাপড়াটাও কন্টিনিউ করতে হবে। আমি চাই না তুমি কোনো কিছুর জন্য নিজের স্বপ্ন থেকে পিছিয়ে পড়ো। আর আম্মা, চলো তোমাকে রুমে দিয়ে আসি। খালা তোমাকে তেল মালিশ করে দিবে। আর তুমি এই যে এখানে চুপ করে বসো, আমি আম্মাকে দিয়ে আসছি। আমি যেতে পারবো একা একা, তুই তরির পাশে থাক। মেয়েটা ভয় পেয়ে আছে কিছু নিয়ে। মায়ের শেষ কথা শুনে নিহান একটু অবাক হয়ে যায়। ভয় পাওয়ার কি আছে? আর হঠাৎ করে এভাবে ভয় পাবে কেন? মাকে জিজ্ঞেস করবে তার গায়ে, সে রুম থেকে বের হয়ে গেছে। কি জাদু আছে তোমার এই চোখে তরি? সেই প্রথম যেই দিন তোমার কাজল চোখগুলো দেখেছিলাম আমি, সেই দিন তোমার প্রেমে পড়ে গেছি। প্রতিদিন তোমাকে আমি দূর থেকে দেখতাম। যখন তুমি তোমার বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলতে, তখন তোমাকে কি মিষ্টি লাগতো। তোমার লম্বা চুলগুলো যখন হাত খোপা করে রাখতে, আমার ইচ্ছে করত তোমার সামনে গিয়ে বলতে, তুমি চুলে খোপা করো না মেয়ে। তোমার খোপার বেলিফুলের মালা হতে বড্ড ইচ্ছে করে। তোমার এলো কেশ আমাকে মাতাল করে তুলে। তোমাকে প্রথম যেই দিন শাড়িতে দেখেছি, তখন আমার লেগেছে। ইচ্ছে করছিল তোমার সামনে গিয়ে বলতে, তুমি কি আমার হবে? আমার ঘরের ঘরণী হবে। তরি, তুমি যে আমার শত আবেগের গল্প। আমার জীবনে দ্বিতীয়বারের মতো ভালোবাসা তোমার জন্য এসেছিল। তোমাকে যেই ছেলেটা কলেজের বাহিরে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছিল, সেই ছেলের আমি কি অবস্থা করেছি জানো? তোমার সেই ফ্রেন্ড তোমার গায়ে হাত তুলেছিল, তার সেই হাতও আমি থেতলে দিয়েছি। আমি তোমাকে কি করে অন্য কারো সাথে সহ্য করব বলো? একটু একটু তৈরি হওয়া ভালোবাসা আমি কিভাবে অন্যের সাথে দেখব? আমি মানতে পারবো না তরি। যারা যারা তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, তাদের সবাইকে পস্তাতে হবে তরি। তুমি এত অল্পতেই ভয় পেয়ে গেলে। ভয় পেলে তো তোমার হবে না তরি। এখনো অনেক কিছু বাকি আছে। মিস্টার নিহানের সাথে তো আমার পুরনো হিসাব এখনো বাকি আছে। তুমি শুধু দেখো ধীরে ধীরে কি হয়। একটা ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলে রুমটিতে আবারও তালাবদ্ধ করে চলে গেল লোকটি। আমি মানুষ, কোনো ভূত প্রেতাত্মা না যে এত ঘুরে ফিরে দেখতে হবে। অনেক রাত হয়েছে, ঘুমাও। ভেবেছিলাম হয়তো ভদ্রলোক ঘুমিয়ে আছে, কিন্তু আমি তো ভুলে গেছি ভদ্রলোক এক নাম্বারের বজ্জাত। ঘুমের ভান ধরে লটকিয়ে আছে। অসভ্য লোক এক।